বিসমিল্লাহিররহমানিররহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যুক্তিবিদ্যার ক্লাসে আবার ভালো আছে। দীর্ঘদিন পর আবার তোমাদের সাথে দ্বাদশ শ্রেণীর ক্লাস নিচ্ছি আমি। আজকে আমরা আলোচনা করব যৌক্তিক বিভাগ। যৌক্তিক সংজ্ঞা যেমন একটি পদের জাত্যর্থকে বিশ্লেষণ করে, তেমন এই যৌক্তিক বিভাগ একটি পদের ব্যক্তর্থ বা পরিমাণের দিকটাকে বিশ্লেষণ করে। যৌক্তিক বিভাগে আমরা একটা শ্রেণীকে তার অন্তর্গত বিভিন্ন উপশ্রেণীতে বিভাগ করি, অর্থাৎ একটা জাতিকে তার অন্তর্গত বিভিন্ন উপজাতিতে আমরা বিভিন্নভাবে বিভাগ করি। এই জন্য আমরা এরকম একটা সূত্র বা নীতি ব্যবহার করে থাকি। বিজ্ঞানের ক্ষেত্রেও যৌক্তিক বিভাগ যে অতি প্রয়োজনীয় বিষয়। এই কারণে যে বিজ্ঞান সব ক্ষেত্রে বিভাগ করে, শ্রেণী বিভাগ করে তার বিষয়গুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যৌক্তিক বিভাগ সব ক্ষেত্রেই একটা সূত্রের ভিত্তিতে তার উপশ্রেণীতে বিভাগ করে, এমনভাবে বিভাগ করে যাতে কোনো ওই শ্রেণীর উপশ্রেণীগুলোর মধ্যে কোনো অংশের মধ্যে কোনো একটা অবস্থা বর্তমান থাকে, আবার কিছু অংশের মধ্যে ওই গুণটা অনুপস্থিত থাকে। সেদিক থেকে যে নীতি বা গুণটির ভিত্তিতে যৌক্তিক বিভাগ করা হয়, সেই নীতি বা গুণটিকে বলা হয় যৌক্তিক বিভাগের মূল সূত্র, অর্থাৎ প্রিন্সিপাল অফ ডিভিশন। তো আমরা জানলাম যে সূত্র বা নীতির ভিত্তিতে একটি যৌক্তিক বিভাগ করা হয়, অর্থাৎ বিভাগকে ভেঙে একটা শ্রেণীকে তার অন্তর্গত বিভিন্ন উপশ্রেণীতে বা একটা জাতিকে তার অন্তর্গত বিভিন্ন উপজাতিতে ভাগ করা হয়, সেটাই হচ্ছে মূল সূত্র। যৌক্তিক বিভাগ করতে গেলে আমাদেরকে কিছু নিয়ম মেনে চলতে হয়। আমরা জানি যে নিয়মগুলো হলো ৬টি। যৌক্তিক বিভাগের নিয়ম ৬টি। কয়টি নিয়ম? যৌক্তিক বিভাগের ৬টি নিয়ম ৬টি। যেমন ৬টি নিয়ম আছে, এই নিয়মগুলো লঙ্ঘন করলে আমরা এগুলির ভিতরে এক ধরনের দোষ বা অনুপত্তি ঘটে, সেগুলোকে আমরা বলি ফ্যালাসি অফ ডিভিশন, অর্থাৎ যৌক্তিক বিভাগের অনুপত্তি। শিক্ষার্থীবৃন্দ, আমরা এই নিয়মগুলো পর্যায়ক্রমে আলোচনা করব এবং এটা নিয়ম লঙ্ঘন করলে কি দোষ হয় বা কি অনুপত্তি হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। নিয়মগুলো আলোচনার পূর্বে আমাদেরকে জানতে হবে যে যৌক্তিক বিভাগ বলতে আমরা কি বুঝে থাকি। তাহলে আমরা জানলাম কোন একটা সূত্র বা নীতির ভিত্তিতে একটি জাতিকে বা একটি শ্রেণীকে তার নিম্নতর উপজাতি বা তার অন্তর্গত উপশ্রেণীতে বিভাগ করাই হচ্ছে যৌক্তিক বিভাগ। আমরা জানলাম কোন একটা সূত্র বা নীতির ভিত্তিতে একটি জাতিকে তার অন্তর্গত বিভিন্ন উপজাতিতে ভাগ করা বা বিভক্ত করা, অথবা একটা শ্রেণীকে তার অন্তর্গত বিভিন্ন উপশ্রেণীতে বিভক্ত করাই হচ্ছে যৌক্তিক বিভাগ। যেমন আমরা যদি মানুষ শ্রেণীকে সভ্যতার দৃষ্টিকোণ থেকে ভাগ করি, তাহলে আমরা পাবো এখানে দুটো উপশ্রেণী, একটি হচ্ছে সভ্য মানুষ আর একটি হচ্ছে অসভ্য। তাহলে মানুষ শ্রেণীকে আমরা সভ্যতা এই গুণটি দ্বারা আমরা যদি সূত্র নিই, এই সূত্রের মাধ্যমে আমরা মানুষ শ্রেণীকে দুইটা ভাগে কিন্তু আমরা ভাগ করলাম, একটা হচ্ছে সভ্য মানুষ আর হচ্ছে অসভ্য মানুষ। আশা করি শিক্ষার্থীদের বুঝতে পারছ যে কোনো একটা সূত্র বা নীতির ভিত্তিতে একটি জাতিকে তার অন্তর্গত উপজাতিতে অথবা একটি শ্রেণীকে তার অন্তর্গত উপশ্রেণীতে ভাগ করাই হচ্ছে যৌক্তিক বিভাগ। আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি যে যৌক্তিক বিভাগের মূল সূত্র, মূল নিয়ম ৬টি। আমরা এগুলো আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম হচ্ছে, যৌক্তিক বিভাগে সর্বদাই আমরা একটা শ্রেণীবাচক পক্ষে বিভক্ত করা হয়, কোনো ব্যক্তি বা বস্তুকে নয়। একটি শ্রেণীকে শ্রেণীবাচক পক্ষে বিভক্ত করা হয়।
শ্রেণীবাচক পদকে বিভাগ করা হয়, কোনো ব্যক্তি বা বস্তুকে নয়। 1 নম্বর নিয়মটা আমরা জানলাম, যৌক্তিক বিভাগে সবসময় একটি শ্রেণীবাচক পদকে বিভাগ করা হয়, অর্থাৎ বিভক্ত করা হয়, কোনো ব্যক্তি বা বস্তুকে নয়। আমরা যদি শ্রেণীবাচক পদকে বিভক্ত না করে কোনো ব্যক্তি বা বস্তুকে বিভাগ করি, তাহলে যৌক্তিক বিভাগে দুই ধরনের অনুভূতি হয়। কোনো ব্যক্তিকে আমরা যখন ভাগ করি, যেমন কোনো ব্যক্তি অথবা প্রাণীকে যখন আমরা ভাগ করি, যেমন একটা গরুকে যদি আমরা তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে শিং, মাথা, লেজ ইত্যাদি অংশে ভাগ করি, তাহলে সেটাকে আমরা বলব অঙ্গগত বিভাগ দোষ। কি দোষ বললাম? অঙ্গগত বিভাগ দোষ। অঙ্গগত বিভাগ দোষ। যখন আমরা কোনো প্রাণী বা ব্যক্তি বস্তুকে, এই ব্যক্তি, প্রাণী ইত্যাদিকে যখন আমরা ভাগ করব, তাহলে হবে অঙ্গগত বিভাগ। আবার যখন কোনো বস্তুকে তার গুণের ভিত্তিতে ভাগ করব, অর্থাৎ একটা কমলা লেবুকে তার স্বাদ, গন্ধ, রূপ, আকার ইত্যাদিতে যখন আমরা ভাগ করে ফেলবো, তাহলে সেখানে গুণগত বিভাগ। অর্থাৎ কোনো বস্তুকে যখন আমরা তার গুণের ভিত্তিতে ভাগ করবো, সেটাকে আমরা সেই ধরনের বিভাগকে আমরা বলবো গুণগত বিভাগ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1 নম্বর নিয়ম হচ্ছে, যৌক্তিক বিভাগ করার সময় আমরা অবশ্যই সবসময় একটি শ্রেণীবাচক পদকে বিভাজন করব, কোনো ব্যক্তি বা বস্তুকে নয়। যদি ব্যক্তিকে আমরা ভাগ করি, তাহলে অঙ্গগত বিভাগ করবে, অর্থাৎ একটা মানুষকে যদি তার ভাগ করি, তাহলে হাত, পা, মাথা ইত্যাদিতে যদি আমরা ভাগ করি, তাহলে সেটা অঙ্গগত বিভাগ হবে। পাশাপাশি আমরা যদি কোনো বস্তুকে, অর্থাৎ বস্তুর গুণকে যদি আমরা তার বিভিন্ন অংশে ভাগ করি, যেমন আমরা কমলা লেবুকে তার রূপ, রস, গন্ধ, আকার, স্বাদ ইত্যাদিতে ভাগ করি, তাহলে সেখানে এক ধরনের অনুভূতি ঘটবে, সেটা হচ্ছে গুণগত বিভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যৌক্তিক বিভাগের 2 নম্বর নিয়ম হচ্ছে, যৌক্তিক বিভাগের মূল সূত্র সবসময় একটি মাত্র হতে হবে, একাধিক মূল সূত্র গ্রহণ করা যাবে না। মূল সূত্র একটি মাত্র, একাধিক হলে চলবে। অর্থাৎ যখন আমরা যৌক্তিক বিভাগ করব, তখন অবশ্যই একটি মাত্র মূল সূত্র গ্রহণ করতে হবে। যদি আমরা সেক্ষেত্রে একাধিক মূল সূত্র গ্রহণ করি, তাহলে সংকর বিভাগ হবে। সংকর মানে মিশে যাবে, একটা উপশ্রেণীর সাথে আরেকটা উপশ্রেণী মিশে যাবে। যেমন আমরা যদি মানুষ শ্রেণীকে শিক্ষা, সততা এই দুইটা গুণের মাধ্যমে বা দুইটা মূল সূত্রের ভিত্তিতে ভাগ করি, তাহলে এই ধরনের অনুৎপত্তি ঘটার সম্ভাবনা রয়েছে। কেননা একজন মানুষ সৎ হতে পারে, আবার একজন শিক্ষিত মানুষ যেমন সৎ হতে পারে, আবার একজন অশিক্ষিত মানুষ সৎ হতে পারে, আবার একজন শিক্ষিত মানুষ অসৎ হতে পারে। সেজন্য আমরা যখন ভাগ করব, তখন অবশ্যই একটা মাত্র সূত্র গ্রহণ করতে হবে। হয় আমি শিক্ষা গ্রহণ করব, শিক্ষা সূত্র গ্রহণ করব, অথবা সততা গুণকে আমরা বিভাগের মূল সূত্র হিসাবে গ্রহণ করব। একাধিক সূত্র বা একাধিক মূল সূত্র গ্রহণ করা যাবে না। যদি আমরা গ্রহণ করি, তাহলে সংকর বিভাগ দোষ। কি দোষ বললাম? সংকর বিভাগ দোষ। সংকর বিভাগ। সংকর মানে হচ্ছে মিশ্রণ। আমরা বাঙালিরা হচ্ছে সংকর জাতি। যেমন আমাদের ভিতরে রঙের যে ব্যাপারটা আছে, অর্থাৎ বর্ণের যে ব্যাপারটা আছে, একেবারে খুব কালো বর্ণের লোক যেমন খুব কম, আবার খুব ফর্সা লোক কম, তেমনি আমাদের বাঙালি অর্থাৎ এই বাংলাদেশের মানুষের
রূপটা হচ্ছে বর্ণটা হচ্ছে মাঝামাঝি একটা অবস্থায়, না খুব কালো না খুব ফর্সা, এটাকে আমরা বলি সাধারণত সংকর। এই জন্য বাঙালিকে বলা হয় সংকর জাতি। মিশ্রণ আছে, এই জন্য মিশ্রণ করা যাবে না। আমাদের বিভাগের মূল সূত্রে অর্থাৎ যৌক্তিক বিভাগের মূল লক্ষ্য হচ্ছে একটা শ্রেণী থেকে আমরা যে উপশ্রেণীগুলো পাবো সেটা যেন একটা আলাদাকে আমরা বুঝতে পারি, এই জন্যই বিভাগ করা। তাহলে যৌক্তিক বিভাগের মূল সূত্র সবসময় একটি হতে হবে, একাধিক মূল সূত্র গ্রহণ করা যাবে না। যদি আমরা একাধিক মূল সূত্র গ্রহণ করি তাহলে সংকর বিভাগ দোষ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 3 নম্বর নিয়মটা হচ্ছে বিভক্ত উপশ্রেণীগুলো একত্রিত ব্যক্তত্ব বিভাজ্য মূল শ্রেণীটি সমান হতে হবে। অর্থাৎ আমরা যাদেরকে ভাগ করলাম, যেসব উপশ্রেণীগুলো আলাদা আলাদা করলাম, সেগুলো যোগ করলে যাতে মূল শ্রেণীটা সমান হয়। অর্থাৎ যেমন আমরা মানুষকে যদি সততার ভিত্তিতে ভাগ করি, সততা হলো মূল সূত্র, এই সততার ভিত্তিতে আমরা মানুষকে 2টা ভাগে ভাগ করি, হচ্ছে সৎ মানুষ, একটা হচ্ছে অসৎ মানুষ। সৎ মানুষ, এটা হচ্ছে অসৎ মানুষ। এই 2টাকে যদি আমরা একসাথে আবার যোগ করে দিই তাহলে এখানে আসবে, অর্থাৎ মানুষ শ্রেণীটাকে আমরা যোগ করছি, এখানে সব কথাটা উল্লেখ করে। তাহলে এই যে বললাম যে যাদেরকে আমি ভাগ করবো সেগুলো আবার একত্রে করলে যাতে তার পরিমাণটা সমান হয়ে যায়। আমি যদি এখানে সৎ মানুষ এবং অসৎ মানুষ, এই মানুষ শ্রেণীটাকে কিন্তু আমরা 2টা উপশ্রেণীতে ভাগ করছি। এই 2টা উপশ্রেণীগুলো একত্র করলে যাতে পূর্বের যে শ্রেণীটাকে ভাগ করলাম সেটা সমান হয়ে যায়, এইটুকু মাথায় রাখতে হবে। যদি এমন না হয় তাহলে কি ধরনের দোষ? 2 ধরনের দোষ হয়। এটা হচ্ছে অতি সংকীর্ণ বা অব্যাপক বিভাগ দোষ, আর এটা হচ্ছে অতি ব্যাপক বিভাগ দোষ। অব্যাপক বিভাগ দোষ আর এটা হচ্ছে অতি ব্যাপক বিভাগ দোষ। অর্থাৎ যদি পরিমাণটা কম হয়ে যায় তাহলে সেটা হবে অতি ব্যাপক বিভাগ দোষ। এটাকে ইংরেজিতে বলা হয় ন্যারো ডিভিশন। যেমন আমরা ত্রিভুজকে যদি 2টা ভাগে ভাগ করি, সমবাহু আরেকটা হচ্ছে সমদ্বিবাহু। ত্রিভুজকে যদি আমরা এই 2টা অংশে ভাগ করে থেমে যাই তাহলে কিন্তু কম হয়ে গেল। আমরা জানি যে বাহুবেদী ত্রিভুজ 3 প্রকার, একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু, একটা হচ্ছে বিষমবাহু। কিন্তু আমরা এই বিষমবাহু ত্রিভুজটা এখানে উল্লেখ করি না, তার মানে আমরা এখানে কম উল্লেখ করছি। আর যদি আমরা কম উল্লেখ করি তাহলে অতি ব্যাপক বিভাগ দোষ হবে। অতি ব্যাপক বিভাগ দোষ কম উল্লেখ করবে, মাথায় রাখতে হবে, কম উল্লেখ করবে। অর্থাৎ আমাদের যাদেরকে ভাগ করলাম সেটা যোগ করলে যাতে মূল শ্রেণীটা সমান হয়, এটা হলো আমার নিয়ম। কিন্তু সেখানে যদি মূল শ্রেণীটা সমান না হয়ে কম হয়ে যায় তাহলে সেটা হবে অতি ব্যাপক বিভাগ দোষ। পাশাপাশি আবার যদি বেশি উল্লেখ করে দিলি তাহলে এক ধরনের দোষ হয়, সেটাকে আমরা বলবো যদি আমরা কম উল্লেখ করি তাহলে অব্যাপক বিভাগ দোষ হয়। কি দোষ? কম উল্লেখ করলে অব্যাপক বিভাগ দোষ, অব্যাপক বিভাগ দোষ। আর যদি বেশি উল্লেখ করি, বেশি উল্লেখ করলে অতি ব্যাপক বিভাগ দোষ। বেশি কেমনে হবে? আমরা যদি মুদ্রাকে ভাগ করি তাহলে স্বর্ণের, রৌপ্য, ব্রোঞ্জ ইত্যাদি মুদ্রা হিসেবে, কিন্তু এখানে পাশাপাশি যদি আমরা ব্যাংক নোট বলি তাহলে কিন্তু একটা বেশি দেওয়া হয়ে গেল। তা আসলে ব্যাংক নোট কিন্তু আসলে মুদ্রা হিসেবে আমরা উল্লেখ করি। সাধারণত মুদ্রা বলতে আমরা বুঝে থাকি ধাতব পদার্থের যেসব মুদ্রা আছে। তাহলে বেশিটা যদি হয়ে যায় সেটা হবে অতি ব্যাপক বিভাগ দোষ, আর যদি কম উল্লেখ করি তাহলে সেটা হবে অব্যাপক বিভাগ দোষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
4 নম্বর নিয়মটা হচ্ছে যৌক্তিক বিভাগে উপশ্রেণীগুলো পরস্পর বিচ্ছিন্ন হতে হবে। পরস্পর বিচ্ছিন্ন হতে হবে। কেন? পরস্পর বিচ্ছিন্ন না হলে একটা থেকে আমরা আলাদা হতে পারবো না, আমরা সহজেই ওই উপশ্রেণীগুলো সম্পর্কে আমাদের সঠিক কোনো ধারণা থাকবে না। আমরা যদি একজন মানুষকে একবার বললাম সৎ, আবার আরেকটা সূত্র গ্রহণ করলাম আমরা শিক্ষা, তাহলে এই ধরনের সমস্যা হতে পারে। আমরা যদি এখানে দুইটা সূত্র গ্রহণ করি তাহলে এদেরকে আমরা আলাদা করতে পারবো না। কিন্তু যেমন একজন মানুষ যেমন শিক্ষিত হতে পারে আবার সৎ হতে পারে, আরেকজন মানুষ সৎ হতে পারে কিন্তু সে অশিক্ষিত হতে পারে, আবার একজন মানুষ শিক্ষিত হইতে পারে কিন্তু আবার সে অসৎ হতে পারে, সৎ হতে পারে। এই জন্য আমরা এটা চিনতে পারবো না। এই জন্য আমরা এমন ভাবে বিভাগ করবো যাতে একটা থেকে আরেকটা একেবারেই আলাদা হয়ে যায়। যেমন আমরা যদি রঙের ভিত্তিতে বা বর্ণের ভিত্তিতে মানুষকে ভাগ করি তাহলে সেটা হবে এক ধরনের হবে শ্বেতকায়, আর এটা হবে কৃষ্ণকায়, অর্থাৎ সাদা বর্ণের, এটা হচ্ছে কালো বর্ণের। আর এখানে আমরা যদি সৎ শুধু সৎ দিই তাহলে সৎ মানুষ, অসৎ মানুষ। শিক্ষা দিয়ে যদি বলি শিক্ষিত মানুষ, অশিক্ষিত। কিন্তু দুইটা সূত্র একসাথে মিলে এই ধরনের সমস্যা হবে। এই জন্য আমরা এই নিয়মটা লঙ্ঘন করলে পরস্পরাঙ্গী বিভাগ অথবা সংকর বিভাগ এই ধরনের দুইটা ধরনের দোষ হতে পারে। তাহলে আমরা কি বললাম? যৌক্তিক বিভাগ করার সময় উপশ্রেণীগুলো পরস্পর বিচ্ছিন্ন হতে হবে, একসাথে যাতে মিশে না যায়। যদি মিশে যায় তাহলে কি দোষ হবে? সংকর বিভাগ অথবা পরস্পরাঙ্গী বিভাগ। কি বিভাগ? সংকর বিভাগ। এই নিয়মটা হচ্ছে 2 নম্বর নিয়মের মতোই, সংকর বিভাগ অথবা পরস্পরাঙ্গী বিভাগ। তাহলে বিচ্ছিন্ন হতে হবে। বিচ্ছিন্ন যদি না হয় তাহলে একটা উপশ্রেণীর সাথে আরেকটা উপশ্রেণী মিশে যাবে, তাহলে সেটা সংকর বিভাগ হবে, অথবা পরস্পর মিশে যাবে, সেটাকে আমরা বলবো পরস্পরাঙ্গী বিভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 5ম নিয়মটা হচ্ছে যৌক্তিক বিভাগে যে উপশ্রেণীগুলো আছে উপশ্রেণীগুলো প্রত্যেকটার ক্ষেত্রে একই অর্থ প্রযোজ্য হবে। অর্থাৎ বিভাজ্য শ্রেণীটা আমরা যাদেরকে ভাগ করব তাদের প্রত্যেকের ক্ষেত্রে যাকে ভাগ করলাম তার গুণটা উল্লেখ করতে হবে। যেমন আমরা ত্রিভুজকে যদি ভাগ করি তাহলে প্রত্যেকের শেষে যেমন সমবাহু ত্রিভুজ এই কথাটা উল্লেখ করতে হবে। বিষমবাহু ত্রিভুজ, আবার যদি বলি সমদ্বিবাহু সেটাও ত্রিভুজ হবে। অর্থাৎ বংশ পরম্পরায় আমরা যেমন চৌধুরী পরিবারে কেউ যদি জন্মগ্রহণ করে তাহলে নামের শেষে চৌধুরী কথাটা ব্যবহার করে। আবার তালুকদার ফ্যামিলিতে যাও, প্রত্যেকের শেষে তালুক থাকুক আর না থাকুক তালুক শব্দটা কিন্তু তারা তালুকদার শব্দটা ব্যবহার, অর্থাৎ পদবিটা ব্যবহার করে। এই পদবীর মতো অর্থাৎ যে উপশ্রেণীগুলো আমরা ভাগ করে পেলাম প্রত্যেকের সাথে মূলটার যে পদবিটা আছে সেটাকে আমাদেরকে উল্লেখ করতে হবে। যদি উল্লেখ না করি তাহলে আমাদেরকে অঙ্গগত এবং গুণগত বিভাগ দোষ হতে পারে। 6 নম্বর নিয়ম হলো ক্রমিক বিভাগের প্রত্যেকটি ধাপে তার নিকটতম উপজাতিতে ভাগ করতে হবে, কোনোভাবেই মধ্যবর্তী ধাপকে অতিক্রম করা যাবে না। যেমন আমরা প্রাণীকে যদি আমরা ভাগ করি, প্রাণীকে প্রথমে আমি যদি মানুষ হিসাবে ভাগ না করে সভ্য এবং অসভ্য ভাগ করি তাহলে এক ধরনের দোষ হবে। এই প্রাণীটা যদি আমি বাদ দিয়ে দিই, সরাসরি যদি প্রাণীকে সভ্য এবং অসভ্য এই দুইটা ভাগে ভাগ করে এই দুইটা শ্রেণীতে ভাগ করি তাহলে কিন্তু মধ্যবর্তী ধাপকে অস্বীকার করা হবে। আর এই ধরনের ধাপকে যদি আমরা করি, অর্থাৎ এই অংশটাকে যদি বাদ দিই, মধ্যবর্তী অংশটাকে বাদ দিলে সেটাকে আমরা বলবো উল্লঙ্ঘন বিভাগ অনুক্রম, অর্থাৎ লাভ দিয়ে চলে যাওয়া উল্লঙ্ঘন বিভাগ অনুক্রম। যদি আমরা মূল শ্রেণীটা থেকে মধ্যবর্তী ধাপ আসতে হবে, তারপরে পরের ধাপ আসতে হবে। কিন্তু আমরা যদি মধ্যবর্তী ধাপটাকে অর্থাৎ মধ্যবর্তী ধাপটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এক ধরনের দোষ হবে, সেটাকে আমরা বলবো
উল্লঙ্ঘন বিভাগ অন্তর্ভুক্ত। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাই।